এই যে কিছু ল্যান্ড ট্যান্ড ব্যাপারে যারা কাজ করছে সেখানে টোটালটাই অসততার একটা ব্যাপার আছে। হ্যাঁ, এখানে মাস্তান পালতে হয়, পালতে হয়, নানান কিছু। আমরা বললাম ভাই আমরা তো বোধহয় এই কাজে আমাদের যাওয়া ঠিক হবে না। বাজারে যে অস্থিরতা আগেও ছিল, মাঝখানেও ছিল, এখনো আছে। সেই অস্থিরতা থেকে আমরা আমাদের প্রতি মানুষের আস্থা, আমাদের প্রতি মানুষের বিশ্বাস এবং আমরা মানুষের প্রতি সার্ভিস ফার্স্ট, এই যে মটো, এটা আমরা ফলো করাতে আমরা আজ পর্যন্ত কোনো রকমে ঝামেলার মধ্যে পড়ি নাই। আমরা 90 সালের দিকে শুরু করলাম এটি। আমরা অন্য ব্যবসা করতাম। আমি আর আমার বন্ধু ডাক্তার ভাই চেয়ারম্যান যিনি মারা গেলেন রিসেন্টলি, আমরা দুজনে মিলেই শুরু করলাম। মূলত আমরা একটু বাজারে একটু হাঁটাহাঁটি করলাম, দেখাশোনা করলাম যে কাজ শুরু করেছি অলরেডি, কিন্তু ওখানে যা দেখলাম যে এই যে কিছু ল্যান্ড ট্যান্ড ব্যাপারে যারা কাজ করছে সেখানে টোটালটাই অসততার একটা ব্যাপার আছে। হ্যাঁ, এখানে মাস্তান পালতে হয়, পালতে হয়, নানান কিছু। আমরা বললাম ভাই আমরা তো বোধহয় এই কাজে আমাদের যাওয়া ঠিক হবে না। আমরা সিম্পল ওয়েতে আমরা আমাদের বিজনেস আমরা করি। সেটি হচ্ছে যে একটা কাস্টমার, একটা ল্যান্ড ওনার এনে একটা ল্যান্ড দিলে যদি পছন্দ হয় তার সঙ্গে আমরা সম্মানজনক একটা চুক্তি করব, করে 2 পয়সা যদি লাভ হয় তা ভালো, না হলে আমরা কোনো ব্যাংক লোনে যাব না। এই কতগুলি প্রিন্সিপাল ফিক্স করলাম। আমরা ফিক্স করে আমরা যাত্রা শুরু করলাম। তাতে যেতে হলো যে আমরা প্রচুর কাস্টমার, প্রচুর ল্যান্ড ওনার আমাদের কাছে আসলো। আর আমাদের পার্সোনাল ইমেজ তখন ছিল, আমার চেয়ারম্যান সাহেব ডাক্তার মানুষ, উনি ডক্টরেট করা, আর আমি তো মানে টোটালি সোশ্যাল মানুষ। তখন সমাজের নানান সংগঠনে অন্তত 15টার 16টার সংগঠনের সভাপতি। আমি এমনি মার্কেটে পরিচিত লোক। তো সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করলো, আমাদের ব্যাংকে যেতে হলো না, লাগলে টাকা হাওলাত দিত লোকজন। যার ফলে এটি আমরা আমাদের যে ভদ্রচিত এবং সহজতর উপায়ে আমরা যাত্রা শুরু করলাম। এখনো আমরা ওই রাস্তাতেই আছি। আমরা এলোমেলো রাস্তায় এখন পর্যন্ত আমরা যাইনি। তোমরা যখন 50 তলা বিল্ডিং করতেছি, বিশাল একটা ব্যাপার। ভয় পাইলাম যে এত বড় বিল্ডিং করবো কেমন করে, টাকা কোথায় পাবো। টাকা আল্লাহ ভূতে যোগাইছে। ভূতে যোগাইছে কিভাবে? এক হসপিটাল আল্লাহ আসে বললো যে আমরা এখন হসপিটাল বানাবো। আরে বাহ, ভালো কথা, তার বানান আপনি হসপিটাল। তো উনি 300 কোটি টাকার প্রোডাক্ট কিনলেন হসপিটাল। আমার তো আর আগে টেনশন করতে হলো না, বিক্রি কেমনে করবো, কি করবো, টেনশন করতেছিলাম। তো এইভাবে আমরা এ পর্যন্ত চলে আসছি এবং আমরা আল্লাহ তাআলার কাছে এত বেশি শুকরগুজারি যে আমরা ব্যাংকে যাইয়া বড় অঙ্কের টাকা ধার করতে হয়নি, কোনো মানুষকে চিটবাটপারি করতে হয়নি, কোনো মানুষকে ঠকাতে হয়নি। হ্যাঁ, কখনো হয়তো 2-4 দিন প্রজেক্ট ডিলে হয়েছে, নানান কারণে, পলিটিক্যাল বাংলাদেশের প্রেক্ষাপটে হতেই পারে। করোনা এমন পলিটিক্যাল আনরেস্ট তো বরাবরই আছে বিগত 50 বছর, এটার জন্য। আদারওয়াইজ উই আর ভেরি সিম্পল এ পার্সন, সিম্পল এ কোম্পানি, দ্যাটস অল। বাজারে অস্থিরতা রয়েছে, এটা ঠিক আছে, কিন্তু ওই যে বললাম, আমার নিয়ত যদি ঠিক থাকে, আমরা আমাদের বিশ্বাস যদি থাকে যে না, আমরা যদি সঠিকভাবে আমরা জীবনাচারটা, আমাদের ব্যবসাটা পরিচালনা করতে পারি, তাহলে বাজারে যে অনিয়ন্ত্রিত গতিবিধি এবং যে সমস্ত বিষয়গাদি রয়েছে এবং অন্যরা যেটি করছে, আমাদের সেই জিনিসটা করতে এই জন্যে হয় নাই যে আমাদের একটা কাস্টমার বেস গড়ে উঠেছে এবং আমাদের একটা নিজস্ব গণ্ডি গড়ে উঠেছে, ভালো মানুষের গণ্ডি। সেই ভালো মানুষের গণ্ডিরা আমাদেরকে সহযোগিতা করছে। কখনো প্রজেক্ট করতে হলে, শুরু করতে হলে দেখা করলে কোনো টাকা পয়সা নেই, বলে ঠিক আছে, আচ্ছা কি লাগবে বলেন, আমি একটা ফ্লোর রেখে দিলাম, আমার এই টাকা রাখেন, বাস অটোমেটিক এরকম হয়ে যাচ্ছে। যার ফলে আমাদের এই যে বাজারে যে অস্থিরতা আগেও ছিল, মাঝখানেও ছিল, এখনো আছে। সেই অস্থিরতা থেকে আমরা আমাদের প্রতি মানুষের আস্থা, আমাদের প্রতি মানুষের বিশ্বাস এবং আমরা মানুষের প্রতি সার্ভিস ফার্স্ট, এই যে মটো, এটা আমরা ফলো করাতে আমরা আজ পর্যন্ত কোনো রকমে ঝামেলার মধ্যে পড়ি নাই, বিপদে পড়ি নাই। হ্যাঁ, ছোটোখাটো ঝামেলা হতেই পারে, অ্যাক্সিডেন্ট হতেই পারে, তো সেটুকু খুবই সামান্য। এবং আমরা এই যে বাজারে অস্থিরতা, এটা কাটিয়ে উঠে আমরা এ পর্যন্ত চলে আসছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে।
বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের এখানে সব রকমের প্রোডাক্টই তৈরি হচ্ছে, বড় প্রোডাক্টও তৈরি হচ্ছে, ছোট। আমার কাছে খেয়াল করে দেখবেন আমাদের গুলশান ধানমন্ডিতে কিন্তু বড় বড় প্রজেক্ট নাই, কিন্তু এটা বড় লোকের জন্য প্রজেক্ট। ওখানে বহুত লোক আছে, তারা যাদের টাকা পয়সার মচমচি আছে তারা করতেছে। কিন্তু আমাদের প্রজেক্টগুলো দেখবেন যে মিডিওকার এলাকার জায়গাগুলোতেই বেশিরভাগ। আর আমাদের যারা সাধারণ লোক, যারা উচ্চ লেভেলের লোকরা, তারা আমাদের কাছে খুব কম আসে, কারণ তাদের ডিমান্ড অনেক হাই, আমরা ওটা তার মিট আপ করতে পারি না। তো কাজে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন যে মিডিওকার এলাকার মধ্যে সমস্ত জায়গাতে, সেখানে প্রাইসটা মোটামুটি একটা রিজনেবল একটা রেঞ্জের মধ্যে থাকে। আর প্রোডাক্টটা কোনো সময় ছোট করে করা হয় যাতে করে তারা নিতে পারে। যেমন মনে করেন 2 বেডরুমের ফ্ল্যাট, এমনকি আমরা মিরপুরে আমার মনে আছে 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও বানিয়েছি আমরা, যমুনার সামনে দিয়ে গেছে। ওই রোডের উপরে আমাদের 3-4টা প্রজেক্ট, ওখানে 800 স্কোয়ার ফিটে ফ্ল্যাট বানানো হয়েছে, 900 স্কোয়ার ফিটে ফ্ল্যাট বানানো হয়েছে, এবং মানুষ অল্প টাকার মধ্যে তার ফ্ল্যাটটা সে কিনতে পেরেছে। তো এই বিষয়গুলি আমরা মাথায় রেখেছি, এবং আমাদের যার ফলে কাস্টমার বেশ বিশাল একটা গোষ্ঠী গড়ে উঠছে। যাদের নিয়ে আমরা এখনো মিলাদ পড়ি, যাদের ছেলেমেয়ের খাতনাতে এখনো যাই, যাদের নাতিপুতি হয়ে গেছে তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই। এটা আমাদের একটা কি বলে বিরাট একটা পরিবার তৈরি হয়েছে। কাজে আমরা উই লুক ইনটু দ্যাট, টু দি নিডস অফ দি কমন পিপল অ্যান্ড টু দি কমন কাস্টমার। এটি আমাদের মাথার মধ্যে থাকে। আর বড় লোকদের জন্য গুলশান, বানানি, বাড়িধারা ইত্যাদি, এর মধ্যে আমরা কোনোদিন যেতে পারি নাই। মানে হাই ডিমান্ড, হাই প্রাইস, অনেক সাইনিং মানি দিতে হবে। ওই সাইনিং মানে ক্যাশ টাকা আমাদের কাছে নাই, আমরা দিতেও পারি না। ওখানে যাদের কাছে ক্যাশ টাকা আছে তারা নিয়ে যায় আর কি। তো বেটার আমরা মনও খারাপ করি না তাতে, বরং আমরা সাধারণ মানুষের সঙ্গে থাকি। উই আর সিম্পল পিপল অ্যান্ড উই লিভ উইথ দ্য সিম্পল পিপল, দ্যাটস অল। আলটিমেটলি বেসিক নিডসের মধ্যে এটা তো অন্যতম, তা না, বাসস্থানটা এটা। তো সেখানে যে নগরায়ন যে গড়ে উঠেছে বাংলাদেশের, বিশাল যে চেহারাটা আমরা দেখতে পাচ্ছি, এটাতে আমরা যারা জনা 50 ডেভেলপার যারা আছি, মূলত আমাদের এই নগরের এই চেহারা বদলানোর পিছনে আমাদের এই লোকগুলোর অবদান অবশ্যই কাটে। তো সেইটা করতে গিয়ে অনেকে রকম খাবি খেয়েছে, কিন্তু এখনো বলবো যে এখনো আমাদের এই নগরায়ন করার অনেক বাকি রয়ে গেছে। অনেক লোকের এখনো যার বাসস্থান মাত্র 12%, 14% লোকের বাসস্থান হয়েছে, বাকি লোকের বাসস্থান কিন্তু হয়নি এখন। তো সেটা নিয়ে যে বিধিমালা নিয়ে মেলা পেঁচাল হচ্ছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু এখন এটা সমাধান হচ্ছে না। তো সেটি আমরা চাই যেন সিম্পলিফাই করার এই রেগুলেশনগুলো, যাতে করে সাধারণ জায়গাগুলোতে মানুষের যে যাদের প্লট আছে, যাদের জমি আছে, তারা যেন সেটা এটা ইউটিলাইজ করতে পারে। এবং নগরায়ন এখন আমরা চাচ্ছি যে এটা আমাদের যেহেতু কৃষি জমি যাতে 1 ইঞ্চি নষ্ট না হয়, এটা আমাদের ইচ্ছা, এবং এটা সরকারেরও ইচ্ছা, কিন্তু বাস্তবায়নে যা এরকম হচ্ছে না। তো জমিটা অনেক নষ্ট হচ্ছে, এদিকেও হচ্ছে, পদ্মার এদিকে যমুনার ওই পাশ দিয়ে হচ্ছে। সেখানে আমরা চাচ্ছি যে এটা ভার্টিক্যাল এক্সপ্যানশন যদি হয়, বহু শহরে এরকম আছে, জাপানে আছে। তো আমরা চাচ্ছি উপরের দিকে আমরা উঠলে তখন এটা হবে কি, তখন মানুষ উপরের দিকে যত যাবে তখন পলিউশনটা কম হবে, এবং নগরায়নের শ্রীবৃদ্ধি হবে, এবং নগরায়ন দেখতে ভালো লাগবে। যে কারণ আমরা 100 বছর হয়ে গেছে আমাদের টোটাল বাংলা এই ভূমিটা স্বাধীন হওয়াতে, পাকিস্তান থেকে শুরু করে যদি ধরি, তাহলে সেখানে আমরা কেন 100 তলা, 150 তলা, 200 তলা বিল্ডিং হবে না? আমরা এতে বিশ্বাসী, এবং আমার মনে হয় তাতে আমাদের এই যে যারা কাস্টমার আছে, যাদের এখনো বাকি রয়েছে। আর আপনি একটা জিনিস জেনে খুশি হবেন যে বর্তমান প্রজন্ম ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস ইন দ্য সেন্স, তারা অনেক বেশি খরিদ করবা, অনেক বেশি করবা। রিসেন্টলি আমরা 5ই আগস্টের কাহিনী দেখেছি আর কি, যেটি আমরা অতীতে বুড়োরা কিছু করতে পারেনি, এই ছেলেরা করে দেখিয়েছে। তো এটা একটা এক্সাম্পল। তো বর্তমান হয় কি, একটা কাপল তারা বেশিরভাগই দুজনেই চাকরি করে। তো প্রথম তাদের টার্গেটই থাকে যে আমরা চাকরি জয়েন করে একটা বাসস্থান আগে করবো। তারা শ্বশুর বাড়িতেও যায় না, নিচের বাড়িতেও যায় না, বাপের বাড়িতেও থাকে না। তারা তো করে কি, প্রথম মাসে বেতন পেলে 1 বছরের মধ্যে টাকা গুছিয়ে একটা ডাউন পেমেন্ট করে একটা ফ্ল্যাটে উঠে পড়ে। এই প্রবণতা
আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি, এবং এটি আমরা এনকারেজ করি ছেলেদেরকে, বাচ্চাদেরকে। তারা আমাদের কাছে আসে, আমরা বুদ্ধি দিই, ব্যাংকে থেকে কিছু টাকা নিল, নিজেরা কিছু জমালো, ধার করে একটা সময় দেখা যায় 2-3 বছরের মধ্যে তারা নিজের বাড়িতে উঠে পড়ে। সে বিষয়ে আমরা পরামর্শ দিই, এবং ছেলেরা, ইয়াং কাপলরা এসে বলে, প্রথমে আমরা হয়রান হয়ে, আরে এত অল্প বয়সে তুমি ফ্ল্যাট কিনবা, কেমনে কিনবা, কি করবো? তখন তারা নিজেরাই বুদ্ধি বলে যে এইভাবে আঙ্কেল, এইভাবে আমরা আপনার উপরে করতেছি। and we are very damn pleased with the boys and the girls. They are so smart they are, because Gen Z, মানে আমি কি বলবো, আর জেন আলফা যারা হচ্ছে তারা তো বিচ্ছু সব, যারা এখন ক্লাস 4-5 পড়ে, মানে অসাধারণ। তো আমরা নতুন জেনারেশন বা নতুন প্রজন্মকে নিয়ে আসলে গর্ব করছি। ডক্টর ইউনূস যেটা বলছে, আমরাও একই কথা বলছি। এরা আমাদের ভরসা, এরা আগামী দিনগুলোতে এরাই এই সমস্ত করে উঠবে আর কি। একটু সাজেশনের এখানে কিছু নেই। এখানে আমাদের রিহ্যাবে একটা সেল আছে, এটা দেখাশোনা করে তারা প্রতারিত হওয়া। হ্যাঁ, প্রতারিত হওয়ার এক সময় বেশি ছিল, এখন অতটাও এরকম নাই, এরকম প্রতারণা করার সুযোগ খুব কম। তাও 2-1 এরকম থেকে যায়। তো আমার পরামর্শ হবে, যারা ক্রেতা, কোথা থেকে কিনতে হবে তার নলেজটা থাকতে হবে। আমি একটা প্রোডাক্ট কিনবো, সে একটা টেলিভিশন কিনবো, একটা ইলেকট্রনিক জিনিস কিনবো, কোন দোকান থেকে কিনতে হবে আমার জানতে হবে। আমি যদি এখানে বাজারে ঘুরে বেড়াই, তাহলে কিন্তু আমার প্রতারিত হইতে হবে। আমি যাইতে হবে একদম সঠিক টার্গেটে, সঠিক জায়গাতে, তাহলে প্রতারণা কম হবে। কাজেই সঠিক ডেভেলপারের কাছে গেলে তখন তো প্রতারিত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আমি যদি আবার সস্তায় খুঁজি, উনি একটা কম দামে দিচ্ছে, দেখা যাক, যাই হোক দাম, তখন প্রতারিত হওয়ার একটা। ওই জন্য you have to select the correct place. সেটা কাস্টমাররা, তবে আজকাল ছেলেরা অনেক স্মার্ট, আর তারা খুবই কম প্রতারিত হয়, আর বিশেষ করে মেয়েরা তো আরও স্মার্ট।